বন্ধুরা, আমাদের জীবনে টাকা কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমাকে বলতে হবে না। যারা এটা বলে টাকা দিয়ে কি সুখ কেনা যায়, তারা জেফ বেজোস, ইলন মাস্ক, বিল গেটস, মুকেশ আম্বানির দিকে দেখো এবং রাস্তায় জীবন কাটিয়ে দেওয়া মানুষদের দিকে একবার তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে টাকা দিয়ে সুখ কেনা যায় কি না। আমাদের জীবন যাপনের জন্য টাকা বাতাস, জল ও খাদ্যের মতনই গুরুত্বপূর্ণ। এই কারণেই আজ সবাই টাকা পেতে চায়। ভিক্ষুক থেকে শুরু করে কোটিপতি মানুষরাও টাকা পেতে চায়। এটি শুধুমাত্র একটি কাগজের টুকরো নয়, এই টাকা এতটাই শক্তিশালী যে বনবাসকারী মানুষ আজ এত উঁচুতে উঠতে পেরেছে। কিন্তু এই টাকা কোত্থেকে শুরু হয়েছিল, এটি কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কিভাবে মানুষকে তার দাস বানালো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ, টাকা কি, হোয়াট ইজ মানি। আমাদের আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি খুব মজার হবে, তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা কি কোনোদিন জানবার চেষ্টা করেছো আমাদের পুরো বিশ্বে কত টাকা আছে? মানে গোটা বিশ্বের যদি টাকা গোনা হয় তাহলে কত টাকা হবে? চলো আমি তোমাদেরকে বলে দিই, সেটা হবে $36.8 ট্রিলিয়ন। কিন্তু এখানে বোঝার বিষয় হলো, এটি সেই টাকা যেটি দৃশ্যমান, আর যেটি অদৃশ্যমান সেটি হলো $1300 ট্রিলিয়ন। এখন এখানে প্রশ্ন হলো, এত টাকা কোথা থেকে এলো, টাকা কে তৈরি করছে এবং কেন? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে 17,000 বছর আগে, অর্থাৎ 1500 বিসিতে ফিরে যেতে হবে, যখন পৃথিবীতে টাকার কোনো সূচনা ছিল না। সেই সময় মানুষ ছোট ছোট ট্রাইবেসে বসবাস করত। সেই সময় তাদের একমাত্র উদ্দেশ্য ছিল নিজের জীবন বাঁচিয়ে রাখা। এই জন্য তারা শিকার করত, কিন্তু প্রতিদিন তাদের গোষ্ঠীর জন্য যতটা খাবারের প্রয়োজন ততটা তারা জোগাড় করতে পারত না। কিন্তু ক্ষুধাকে কেউ থামাতে পারত না। এই ক্ষুধার জন্যই তারা এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে নেয় এবং তারা একে অপরের সাথে জিনিসপত্র লেনদেন করতে শুরু করে। তারা অস্ত্রের বিনিময়ে কাঁচা মাংস নিত, আর সেই সময় থেকে শুরু হয় আদান প্রদান সিস্টেম। গবেষকদের মতে এই আদান প্রদান শুরু করেছিল মেসোপটেমিয়াম অঞ্চলের উপজাতিরা, যা আজ ইরান অবস্থান করে। বিনিময় ব্যবস্থা মানুষের জীবনে অনেক পরিবর্তন আনে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাণিজ্য। এখন মানুষ একে অপরের সাথে ব্যবসা করছে। যারা এক সময় খাবারের জন্য একে অপরকে মেরে ফেলতো, তারা এখন তাদের সাথেই ব্যবসা করছে। সময় চলে গেল এবং জনসংখ্যা বাড়তে লাগলো। বহু বছর পর যখন মানুষ শিকার ছাড়াও খাদ্য চাষ করতে শুরু করলো, তখন তাদের বিনিময় ব্যবস্থায় অনেক সমস্যা দেখা দিল। জনসংখ্যার বৃদ্ধির কারণে তাদের কোনো ব্যক্তিকে কি দিতে হবে এবং কার কাছ থেকে কি নিতে হবে তা মনে রাখা কঠিন হয়ে উঠেছিল। এই সমস্যার সমাধান করতে তারা মাটির উপরে লেখা শুরু করে, যার থেকে অ্যাকাউন্টিং শুরু হয়। কিন্তু এখানেও আদান প্রদান পদ্ধতিতে অনেক ত্রুটি ছিল। বিনিময় ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি হলো, দুই ব্যক্তির সম্মতি না থাকলে বিনিময় করা অসম্ভব। কারণ অনেক সময় বিনিময় করার সময় একজন ব্যক্তি তার প্রয়োজনীয় মাল পেয়ে থাকত, কিন্তু পাশের ব্যক্তি তাকে মাল দিতে চাইতো না। তাই কিছুদিন পর এই পদ্ধতিতে বিনিময় করা খুব কঠিন হয়ে ওঠে। এই সমস্যার সমাধানের জন্য টাকার জন্ম হয়। কিন্তু এই টাকা সেই টাকা নয় যেটি আমি বা তোমরা ব্যবহার করো।
এটি ছিল কমোডিটি মানি, অর্থাৎ ওই সময় মানুষেরা এটিকে টাকার মতো ব্যবহার করত। ওই সময় এটি দিয়ে সব কিছু মূল্যবান বস্তু কেনা যেত, যেমন গরু, ভেড়া, ছাগল, গাধা, এছাড়াও পশু পাখির চামড়া, লবণ, ময়ূরের পালক, মদ ও অস্ত্র ছাড়াও মানুষদের দাস বানানোর জন্য এই কমোডিটি মানি ব্যবহার করা হতো। কমোডিটির মানির বিনিময় প্রথাকে সহজ করে তুলেছিল, কিন্তু এর সাথেও একটি অসুবিধে ছিল। এতে প্রত্যেক ব্যক্তি তার জিনিসটি অন্য ব্যক্তির জিনিসের চেয়ে মূল্যবান মনে করতে লাগলো, যার ফলে আবার ব্যবসা বাণিজ্য করা কঠিন হয়ে পড়ে। এই জন্য এখন একটি এমন জিনিসের দরকার যা এখন সমস্ত পণ্যের মূল্য নির্ধারণ করবে। আর লোকের চাহিদার জন্য ধাতব অর্থের ব্যবহার শুরু হয়। আজ থেকে 2600 সাল আগে, অর্থাৎ 600 বিসিতে প্রাচীন গ্রীসে ধাতব অর্থ শুরু হয়, যেখানে স্বর্ণ এবং রূপো মিশিয়ে কয়েন তৈরি করা হতো। এই মুদ্রাগুলিতে সিংহ বা ষাঁড়ের চিত্র আঁকা হতো। বন্ধুরা, এখানে লক্ষ্য করো, এটি বিশ্বের প্রথম মুদ্রা, যার নাম লিডিয়ান স্ট্যাটার। এই মুদ্রার সম্পর্কে বলা হয়, এই মুদ্রাটি প্রাচীন গ্রিস মুদ্রার আগেই তৈরি হয়েছিল। তোমাদের নলেজের জন্য বলে দিই, গোটা বিশ্বে কয়েন সর্বপ্রথম চীন বানিয়েছিল। সেটি ছিল 1000 বিসিতে। সেই সময় চীনের লোক পিতল ও তামাকে মিশিয়ে তারা কয়েন বানাতো। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই মুদ্রাগুলি লিডিয়ান স্ট্যাটারের মতো প্রসিদ্ধ ছিল না। লিডিয়ান স্ট্যাটারের পরেই পুরো বিশ্বে কয়েনে ভরে গেল। প্রত্যেক রাজা, প্রত্যেক শাসক তার চিত্র দিয়ে মুদ্রা বানাতো, যা দিয়ে বিশ্বের প্রতিটি ব্যক্তি কয়েন ব্যবহার করতে শুরু করে। এই কয়েনগুলি বাণিজ্যে এক বিপ্লব আনে। তথাপি আমরা যদি দেখি, তাহলে ধাতব মুদ্রা কমোডিটি মানির একটি অংশ ছিল। তারপর চলে আসে 500 বিসিতে, যখন বিদেশি বাণিজ্য সর্বোচ্চ স্তরে ছিল। সেই সময় এই মুদ্রাগুলি দিয়েই বাণিজ্য করা হতো। কিন্তু এই মুদ্রাগুলির সবচেয়ে বড় দোষ ছিল তার ভার। এর ভার বেশি থাকার জন্য এবং জাহাজের জায়গা ছোট থাকার কারণে বিদেশে পরিবহন করা খুব কঠিন হয়ে পড়ে। এর ফলে তাদের চুরি হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। সেই কারণে এই কয়েনগুলির পরিবর্তনে তাদের হালকা কিছুর প্রয়োজন হয়, এবং যা সহজেই সংরক্ষণ করা হয় এবং গণনা করা যায়। কোথায় বলতে গেলে, তোমরা হয়তো এই কথাটি শুনেছ, প্রয়োজন নতুন আবিষ্কারের মূল। পেপার মানির সাথে একই ঘটনা ঘটে। মানুষের প্রয়োজনেই কাগজের টাকার জন্ম হয়েছে। 1289 সালে মঙ্গোলিক শাসক কুবলা খান কাগজের টাকা বানিয়েছিল বাকল গাছের ছাল থেকে। সেই সময় কাগজের টাকাটি IOU নামে পরিচিত ছিল। এর মানে হলো, আমি তোমার ঋণী, যার মানে যখনই তোমার এই কাগজের টাকাটি ফেরত দেবে, তখনই তোমাকে তোমার মূল্যবান সম্পদ দেওয়া হবে। কিন্তু মানুষেরা এই কাগজের টাকাটি বদলানোর কথা না ভেবে এর সাহায্যে বাণিজ্য করতে শুরু করে। সময়ের সাথে সাথে কাগজের টাকা চীনের বাইরেও চলে যায়। এখন মানুষেরা সবচেয়ে বেশি আয়ু পেতে উদ্ভব ছিল। সেই সময় ব্যাংকগুলিও উদ্ভব হয়েছিল। সেই সময় ব্যাংকগুলি মানুষের কাছ থেকে সোনা, রূপো, হিরে নিয়ে তাদেরকে কাগজের টাকা দেওয়া শুরু করেছিল। কারণ কাগজের টাকা এমন একটি জিনিস ছিল যে তাদের যতটা মন ততটা তারা প্রিন্ট করতে পারত, আর মানুষরাও এটি নিতে লাগলো। কারণ সোনা ও রূপো চুরি হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু সময়ের পরে মিনি ব্যাংকগুলি আয়ু লোককে ধার দিতে লাগলো, যার ফলে পুরো বিশ্বে কাগজের টাকার বৃষ্টি হতে শুরু করলো। কাগজের টাকার অতিরিক্ত প্রচুরতায় মুদ্রাস্ফীতি উৎপত্তি করে, অর্থাৎ জিনিসের দাম বেড়ে যায়। আগে একটি আয়ুতে যে সমস্ত পণ্য পাওয়া যেত, এখন সেই সমস্ত পণ্য 10টি আয়ুতে পাওয়া যায়। শহরে কাগজের টাকার পরিমাণ যতটা ছিল,
ততটা সোনার মুদ্রা ব্যাংকগুলিতে ছিল না। যখন এই খবর মানুষের কাছে পৌঁছলো, তখন তারা তাদের কয়েন নিতে ব্যাংকে দৌড়ে যায়, কিন্তু ব্যাংকগুলি তাদেরকে তাদের টাকা ফেরত দিল না। এখন মানুষরা ব্যাংকগুলিতে বিশ্বাস হারিয়ে ফেলেছে। মানুষের কাছে যে অবশিষ্ট মুদ্রা ছিল তা তারা বাড়িতে লুকিয়ে রাখতে শুরু করে। টাকার চলবেগ এখন খুব কমে গেছে, যার ফলে মানুষের ভারী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপর আসলো 1816 সাল, যখন ব্রিটেন এই নতুন নিয়মের সাথে ঘোষণা করলো এখন তাদের কাছে যতটুকু সোনা আছে ততটুকু তারা কাগজের টাকা প্রিন্ট করবে। এটাই জিনিসপত্রের দাম বাড়বে না এবং ঋণও সীমাবদ্ধ থাকবে। এইভাবে ব্রিটেন তার নোটগুলি সোনার মান অনুযায়ী তৈরি করে। কিন্তু সময়ের পরে ব্রিটেনকে দেখে অন্য সকল দেশও তাদের কাগজের মুদ্রা সোনার মান অনুযায়ী তৈরি করে। এরপর 1900 সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্বর্ণমান গ্রহণ করে। কিন্তু তারা জানতো না পরিবর্তে কি দুঃখজনক ঘটনা ঘটতে যাচ্ছে। বন্ধুরা, যখন দেশে টাকার পরিমাণ বেশি হয় তখন মুদ্রাস্ফীতি হয়। এর মানে যে কোনো বস্তুর দাম বাড়বে। টাকা কম থাকলে মূল্য বৃদ্ধি কমে যায়, যা হাইপার ইনফ্লেশনের চেয়েও বিপজ্জনক। আর সাল 1930 সালে এটিই হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। কারণ জিনিসপত্রের দাম কমে গিয়েছিল, কোম্পানি তার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য যথাযথ টাকা আয় করতে পারছিল না। এইরকম অবস্থায় মানুষের না ছিল কোনো চাকরি, না ছিল টাকা। এই রকম সমস্যার সমাধানের জন্য প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট 1933 সালে একটি পদক্ষেপ নেন। তিনি সোনা এবং ডলারের মধ্যে সম্পর্ক সমাপ্ত করে দিয়েছিল, যার ফলে ব্যাংকগুলি তাদের পুরনো ক্ষমতা পুনরুদ্ধার করেছে এবং তারা আবার নোট প্রিন্ট করতে লাগলো। তারপর কিছুদিন পরে মূল্যস্ফীতির পরিস্থিতি হয়ে গেল। এটি নিয়ন্ত্রণ করতে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় ব্যাংক এফইডি প্রতিষ্ঠা করে। এটির কাজ ছিল এটা দেখা যেন দেশের মধ্যে টাকা কম বা বেশি যেন না থাকে, কিন্তু ওই টাকা অর্থাৎ আইওইউ যা মানুষের সোনাকে টাকায় পরিবর্তন করতে পারত, এখন তা কাগজের টুকরো হয়ে রয়ে গেল, যাকে ফ্ল্যাট মানি বলা হয়। বন্ধুরা, গোটা বিশ্বে যত কারেন্সি আছে সেগুলি সব ফ্ল্যাট মানি। ফ্ল্যাট মানি মানে এমন একটি কারেন্সি যার কোনো আন্তরিক মূল্য নেই, কিন্তু সরকার এটিকে আইনত টেন্ডার হিসাবে গ্রহণ করেছে। এই কারণেই এই কাগজের মুদ্রা দিয়ে সব কিছু কেনা যায় যেটা আমাদের প্রয়োজন হয়। ওয়েল বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছো। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং হ্যাঁ, তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও।